নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো। আমি এ পর্যন্ত কিছু ভিডিও করেছি যেখানে মূলত এই নাগরিকত্ব সম্পর্কে আমি যেটুকু বুঝি বিভিন্ন সময়ে আইন কানুন দেখে কিছু কথা বলেছি, যেটা আপনারা কেউ কেউ শুনেছেন। আজকে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও, একটু অন্যরকম ভিডিও আজকে তৈরি করছি। আসলে আজকে সকালবেলায় এই যখন ইউটিউব নিয়ে একটুখানি নাড়াচাড়া করছিলাম, তখন একটা ভিডিও চোখে পড়ল। ভিডিওটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ, কার্তিক মহারাজ সম্ভবত নাম, কার্তিক মহারাজ সম্পর্কে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে কার্তিক মহারাজ নাকি এরকম বলেছেন যে কোনো একটা বুথে, বহরমপুরে জানি না, হয়তো বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘ বা ওই যে রামকৃষ্ণ মিশন যেটা আছে ওখানে কোনো বুথ হয় কি না, সেখানে বুথে ওই তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না, এরকম কিছু একটা বলেছেন। সেইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তৃতায়, একটা ইলেকশনের বক্তৃতায় তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে কিছু কথা বলেছেন, এবং সেইটা নিয়ে তার প্রতিক্রিয়ায় আরেকজন মহারাজ, এই মহারাজের নাম হলো স্বামী পরমানন্দ মহারাজ। তিনি দাবি করছেন যে তিনি নাকি অখিল ভারতীয় সন্ত সমাজ, সন্ত মানে ভগবান, অখিল ভারতীয় সন্ত সমাজের সভাপতি। তিনি কিছু কথা বলেছেন। আসলে অভিযোগটা মহারাজদের বিরুদ্ধে। মূল বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন, এই যে সমস্ত হিন্দুদের বিভিন্ন সংগঠন, তার যে মহারাজ সন্ন্যাসী, তারা কেন রাজনীতি নিয়ে কথা বলতে যাবেন? রাজনীতি নিয়ে কথা বলতে যাবেন মানে রাজনৈতিক কথাটা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেল? সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না গেলে হয়তো তিনি বলতেন না। তো যাই হোক, তিনি বলেছেন যে তিনি কেন, সন্ন্যাসী মহারাজরা কেন রাজনীতি নিয়ে কথা বলবেন, এইটাই হচ্ছে তার আপত্তি এবং অভিযোগ। এইটা নিয়ে বিরোধিতা করে ওই যে পরমানন্দ মহারাজ, স্বামী পরমানন্দ মহারাজ, তিনি বলেছেন সেইটা ভিডিও। দেখুন, আমার ভিডিওটা শুনে মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেছেন, সে অভিযোগটা একেবারে অমূলক না। এইটা শুধু মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই জন্যে না। আমরা অনেকেই আজকে জানি যে বিজেপি বা উগ্র হিন্দুত্বের বিভিন্ন আঁকড়া আছে, বিভিন্ন সংগঠন আছে যারা এটা প্রচার করে। সেগুলো বিজেপির শাখা সংগঠন হিসেবে প্রচার করেন, আরএসএস, বজরং দল ইত্যাদি ইত্যাদি, যে আমরা জানি। কিন্তু তার বাইরেও এই যে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা সরাসরি ঘোষণা করে উগ্র হিন্দুত্বের পক্ষে প্রচার না করলেও, মানে বকলমে বিজেপির পক্ষে প্রচার না করলেও, তারা যে নানাভাবে বিজেপি বা এই প্রচারকে পৃষ্ঠপোষকতা করেন,
সহযোগিতা করেন এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করেন। এইটা আজকে আর খুব গোপন কিছু নয়, অজানা কিছু নয়। মানে আপনি যদি ধরুন পাশের দেশ বাংলাদেশে যদি যান, তো এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে যে ওখানে যে ইসকন আছে, ইসকনটাই হচ্ছে আরএসএসের আঁকড়া। আমি বাংলাদেশের কথা বলছি, এই অভিযোগ আপনি অহরহ শুনবেন। আর এখানেও বিষয়গুলো যে তা হচ্ছে না এরকম নয়, এখানেও বিষয়গুলো এরকম ঘটছে। আর ঘটছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই কথাগুলো বলেছেন। আমি এইটা বুঝি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটু লাগাম ছাড়া কথা বলেন, এটাতে কোনো সন্দেহ নেই। যেটা অনেক রাজনীতিবিদও বলেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। তবুও বলছি যে রাজনৈতিক নেতাদের বক্তব্য এক ধরনের হয়, আর সাধারণ মানুষ মনে করেন যে সন্ন্যাসী মহারাজ সাধু সন্ত তাদের কথাগুলি ঠিক তেমন হওয়া উচিত নয় বা হয় না, একটু অন্যরকম করে তারা এই কথাগুলো বলেন বা এরকম সবাই আশা করেন। কিন্তু দেখুন, এই যে মহারাজ স্বামী পরমানন্দ মহারাজ, যিনি বলছেন যে অখিল ভারতীয় সন্ত সমাজের সভাপতি, তিনি দেখেন কতগুলো কথা বলেছেন। আমি সংক্ষেপে তার মধ্যে দুই একটা আপনাদের একটু শোনাই। যেমন তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2000-5000 টাকা ক্লাবকে দিয়ে যেভাবে তাদের কিনে নিচ্ছেন, ভোটের কাজে ব্যবহার করছেন, উনি কি মনে করেছেন যে ওইভাবে সাধু সন্তদের ব্যবহার করা যায়, কিনে নেওয়া যায়? এটা মহারাজ বলছেন এটা সম্ভব নয়, এটা পারবেন না উনি। মানে কথাগুলো শুনলে এরকম মনে হয় যে 2-5 হাজার টাকায় হবে না, এইটা 2-5 লাখ 2-5 কোটি টাকা হলে হয়তো সাধু সন্ন্যাসীদের এটা করা যায়, এবং হয়তো সেইটাই ঘটছে। বিজেপি হয়তো ঠিক সেই পথটাই হয়তো নিয়েছেন। কথার মধ্যে এরকম একটা আভাস আমার মনে হলো। তারপরে তখন কথা বলছেন একজন মহারাজ বা একজন সন্ন্যাসী, তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। এসব কথাবার্তা তো আজকালকার দিনে রাজনীতিবিদদের মুখে আমরা শুনি, কিন্তু ইনি বলছেন যে পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, মানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন। তিনি বলছেন চেয়ারে বসে একটা সম্প্রদায়কে তোষামত বলেননি, বলেছেন পৃষ্ঠপোষকতা করা এটা অনুচিত। একদম রাজনৈতিক কথা, যেটা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন, বিজেপি কংগ্রেসকে বলেন, সিপিএমকে বলেন। মানে কথাটা হচ্ছে বিরোধীরা রাজনৈতিক দল এসব কথা বলেন, কিন্তু ঠিক সেই একই ভাষাতে কিন্তু এই মহারাজ বলছেন যে চেয়ারে বসে কোনো সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা করা, এবং এর মধ্যে যেটা সাম্প্রদায়িক ইঙ্গিতও আছে, এটাও বুঝতে কারুর অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে উনি বলছেন, প্রশ্ন করছেন, অন্য ধর্মের লোক যখন বলেন হিন্দুদের ওই জলে বা মহাসাগরে সাগরে ফেলে দিতে হবে, তখন তো উনি কিছু বলেন না, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না। বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা নাকি এরকম কথাও বলেন যে শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দাও। বা আরও একটা কী কথা বলেছেন জানো, যে মা কালী মদ গাঁজা খান, এরকমও নাকি তৃণমূল তার সাংসদরা বলেছেন। তার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না। মানে একেবারে রাজনীতি বিরোধীরা, রাজনৈতিক নেতারা বিরোধীদের যেভাবে আক্রমণ করেন, ঠিক সেই ভাষাতে সেরকম যুক্তিতে এই মহারাজ আক্রমণ করছেন মমতাকে। আমি এটা সঠিক বেঠিক বলছি না, মমতা ঠিক করেছে কি করেননি আমি বলছি না, কিন্তু আমি বলছি মহারাজদের যে অ্যাটিচিউড, ভাষা, এবং এটা তো বোঝা যায় যে তারা রাজনৈতিকভাবে প্রভাবিত। এইটাতে কিন্তু কোনো ভুল নেই, না হলে এরকম কথা তিনি বলতেন না। তারপরে বলছেন উনি কোনো সময় মা সারদা হচ্ছেন, বা ওনাকে কোনো সময় মা সারদা সাজানো হচ্ছে,
কোনো সময় রানী রাসমণি সাজানো হচ্ছে। এই যে কথাগুলো, এই কথাগুলো সাধু সন্ন্যাসীদের মুখে শোভা পায়, কিন্তু উনি এই কথাগুলো বলছেন। তিনি বলছেন ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি নাকি সবথেকে বেশি মমতা করেন। মমতা ধর্ম নিয়েও রাজনীতি করেন কি করেন না, বা আমি তাতে আপত্তি করছি না, কিন্তু একজন মহারাজ যখন বলছেন মমতার বিরুদ্ধে, কিন্তু তিনি বিজেপির বিরুদ্ধে বলছেন না। অন্তত গত 15 দিন ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন হিন্দুদের কনসলিডেট করার জন্যে, হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্যে, হিন্দুদের কী বলে ওটাকে মেরুকরণ করার জন্যে, তা উনি সেটা যখন বলছেন না, মমতাকে আক্রমণ করছেন, তার মানে এই মহারাজের যে টিকি কোথায় বাধা এটা বোঝা যায়। আর এইটা বোঝা যাচ্ছে বলেই এটাও বোঝা যাচ্ছে মমতা আক্রমণটা করেছেন এমনি নয়, এই কাজগুলো আসলে মহারাজরা করছেন। আসলে যেটা বলেছেন যে মমতা হিন্দুত্বের বিরুদ্ধে, তার মানে হচ্ছে মমতা যেহেতু হিন্দুত্বের বিরুদ্ধে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন ওই জন্যেই বিজেপির পক্ষে। আপনি ওই ভিডিওটা শুনে এটা বুঝতে পারবেন। এটা বোঝাবুঝির ব্যাপার না। আসলে যারা একটু ইতিহাস জানেন তারা তো জানেন যে বিশেষ করে এই যে ভারত সেবাশ্রম সংঘ, এটা তো সরাসরি একসময় হিন্দু মহাসভার শাখা সংগঠন। এরা তো হিন্দুত্বের পক্ষে সব কাজ করেছেন। 1946 সালের কলকাতা দাঙ্গা, 1946 সালের কলকাতা দাঙ্গায় যে ভারত সেবাশ্রম সংঘ, আরএসএস আর এই সমস্ত ধর্মীয় সংগঠনগুলো সরাসরি অংশগ্রহণ করেছিলেন, সেটা আপনারা গবেষকদের গবেষণাপত্রগুলো দেখবেন। বিশেষ করে আপনারা জয়া চ্যাটার্জির ওই বেঙ্গল পার্টিশন বইটা দেখুন, সেখানে মানে কোথায় কে কি বলেছে, কত মেম্বার কার, কারা কীভাবে পার্টিসিপেট করেছে, সেটা মহাপেশখানা থেকে, লন্ডনের মহাপেশখানা থেকে ফাইল ধরে ধরে, ফাইলের উল্লেখ করে করে কি কি পুলিশ রিপোর্ট কোথায় কি ছিল, কার বিরুদ্ধে কি, এগুলো উল্লেখ করেছেন। তো এগুলো, এই কথাগুলো আজকে বলছেন আমাদের একজন মহারাজ। আসলে প্রশ্নটা হচ্ছে, যেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি হবে কি হবে না, সেটা হিন্দুদের পক্ষে হোক বা মুসলমানের পক্ষে হোক বা অন্য কোনো ধর্মের পক্ষে হোক, যেটা হওয়া উচিত, অন্তত আমাদের দেশের সংবিধান যেটা বলেছেন, এবং যে কোনো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে সেইটাই প্রচলিত রীতি যে ধর্ম থাকবে ধর্মের কাছে, ধর্মের সাথে রাজনীতিকে মেলানো হবে না, একদম পরিষ্কার এটা। কিন্তু এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় মানেন না এটা বিজেপি মানেন? কেউ মানছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই অভিযোগগুলো করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো তার বিরুদ্ধে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে জনসভাতে যে ভাষণ, জনসভার ভাষণে তিনি বলছেন তিনি আসানসোলের ওই যে রামকৃষ্ণ মিশনের সমস্যায় তিনি কিভাবে তার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন 700 একর জমি দিয়েছেন ইসকনকে। কেন? আমাদের দেশের সংবিধান বলেনি যে কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করা যাবে না, সরকার তো করবেই না, আর নৈতিকতা বোধ যাদের আছে, কোনো রাজনৈতিক নেতারও সেটা করা উচিত নয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রী হিসেবে হন বা মুখ্যমন্ত্রী হিসেবে হন, সরাসরি জমি দিন বা জমি দেওয়ায় সহযোগিতা করেন বা একটু কম পয়সায় ব্যবস্থা করে দিন, এর কোনোটাই করা উচিত না। তা তিনি করেছেন। কেন করেছেন? কেন করেছেন? আর করেছেনই যদি, তাহলে আজকে বিজেপি যখন সেটাই করছে তখন আপনি বিরোধিতা করছেন কেন? আপনি কি এই যে আমাদের মৌলালী যুব কেন্দ্র, তার দেখবেন হলগুলো, নেতাজি ইন্ডোরে তার ওই হলগুলো, যেখানে একটা ঘর আছে সরকারের ঘর, তার তো প্রত্যেকটাই বিবেকানন্দর নামে করে দিয়েছেন। কেন বিবেকানন্দর নামে করলেন? কেন?
বিবেকানন্দ কে? বিবেকানন্দ তো আর কোনো পরিচয় নেই। আমি সবার জন্য বলছি, বিবেকানন্দ তো একজন হিন্দু ধর্ম প্রচারক, হিন্দু ধর্মের একজন প্রচারক। বিবেকানন্দ তার বেশি কিছু নন, তিনি নির্দিষ্ট একটা ধর্মের প্রচারক। তো সব কিছুই আজকে বিবেকানন্দময় করে দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বিবেকানন্দ যে খুব প্রগতিশীল কিছু করেছেন এরকম তো ব্যাপারটা নয়। তার কারণ হিন্দু ধর্ম বহু জায়গাতে অত্যন্ত প্রতিক্রিয়াশীল। ধরুন আমরা যদি বলি, আজকে কি আমাদের দেশে একটিমাত্র লোক পাওয়া যাবে যিনি প্রকাশ্যে বলবেন যে সতীদাহ প্রথাকে সমর্থন করেন, সহমরণ প্রথাকে সমর্থন করেন? একটি মানুষও বলবেন? হতে পারে কিছু মানুষ আছেন কনজারভেটিভ, তার কথা আমি বলছি একটাও সুস্থ স্বাভাবিক প্রগতিশীল মানুষ সতীদাহ প্রথাকে সমর্থন করেন না। বিবেকানন্দ কি করেছিলেন? বিবেকানন্দর মত কি? আমার কাছ থেকে বিবেকানন্দর মত শোনার দরকার নেই আপনাদের। আপনারা, আমার ওখানে ওই শাড়ি দেওয়া আছে সবগুলো আমার আলমারিতে, আমি দরকার হলে আপনাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখে দিতে পারি। সবগুলো বেলুড় মঠ থেকে, সবটাই বেলুড় মঠ থেকে বেরোনো বিবেকানন্দ রচনাবলী। আপনি সেখানে দেখুন, তিনি সতীদাহ প্রথার পক্ষে ছিলেন। কেন ছিলেন? কারণ তিনি হিন্দু ধর্মের প্রচারক। হিন্দু ধর্ম সতীদাহ প্রথার পক্ষে বলেছে, তাই তিনি পক্ষে। বিধবা বিবাহ, বিধবা বিবাহের পক্ষে না বিপক্ষে বলেছেন বিবেকানন্দ? নিশ্চিতভাবেই ওই রচনাবলীতে আপনি দেখুন, অন্যদের কথা শোনার দরকার নেই। বেলুড় মঠের প্রকাশিত বই, তিনি বিধবা বিবাহের বিরুদ্ধে ছিলেন। কেন? কারণ হিন্দু ধর্ম বিধবা বিবাহকে অনুমোদন করে না, তাই তিনিও বিরুদ্ধে। তিনি বাল্য বিবাহের পক্ষে। তিনি বলেছেন যে ওই যে 6 বছর 8 বছর বয়সে বিয়ে, ওইটার পক্ষে তিনি সওয়াল করেছেন। এবং একথাও বলেছেন, আজকে তো তাকে যুব সমাজের আইকন বলা হয়, যুব সমাজ এটা শুনুন। তিনি বলেছেন এই যে ছেলেমেয়েরা নিজেরা পছন্দ করে বিয়ে করেন, এটা অত্যন্ত অনুচিত। বিয়ে হওয়া উচিত বিবেকানন্দের মতে ওই যে কুষ্টি, গণ, কী সব আছে না, এইগুলো দেখে বিয়ে হওয়া দরকার। না হলে যদি ছেলেমেয়েরা পছন্দ করে বিয়ে করেন, তাতে নাকি অসুর প্রকৃতির সন্তান জন্মগ্রহণ করবেন। কে বলেছেন কথা? বলেছেন বিবেকানন্দ। আপনি বিবেকানন্দ রচনাবলীতে দেখুন। আমি নিম্নবর্ণের মানুষের জন্য বলছি, নিম্নবর্ণের মানুষেরও অনেকেই বিশ্বাস করেন যে তিনি নাকি বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে বলেছেন। একদমই নয়। তিনি অন্তত 50টা জায়গাতে আমি দেখে দিতে পারি বিবেকানন্দ রচনাবলীতে তিনি বর্ণাশ্রম প্রথার পক্ষে বলেছেন। এবং তার সবথেকে বিখ্যাত বক্তব্য হলো, তিনি বলেছেন বর্ণাশ্রম প্রথা হলো ঈশ্বর কর্তৃক ভারতকে প্রদেয় শ্রেষ্ঠ সম্পদ সমূহের অন্যতম। এইভাবেই তিনি বর্ণাশ্রম প্রথাকে সমর্থন করেছেন। এটা যুব সমাজকে, নিম্নবর্ণের মানুষ যারা, প্রগতিশীল মানুষ যারা, তাদের প্রত্যেকের জানা দরকার। এই যে বিবেকানন্দ, এই বিবেকানন্দকে সামনে নিয়ে এসছেন কে? বিভিন্ন রাজনৈতিক দল আনেন, এমনকি সিপিএমও তার বাইরে নন। কিন্তু সব থেকে বেশি এটাকে করেছেন, প্রমোট করেছেন, বলছি না, সব জায়গা বিবেকানন্দময় করে দিয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন। আস্তে আস্তে বিজেপি বেড়েছে। পশ্চিমবঙ্গেও তারা যখন রাজনীতি করতে আসলেন, স্বাভাবিকভাবে আসলে তো বিবেকানন্দর যে ইডিওলজি, সেটা সব থেকে বেশি খাপ খায় বিজেপি রাজনীতির সাথে। তারা যখন সেটাকে আইকন করেছেন, তার ক্ষমতাও অনেক বেশি। আপনি দিয়েছেন 700 একর,
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ভাবছেন যে আমরা 1400 একর পাবো, এবং সে দেওয়ার ক্ষমতা মোদির আছে, বিজেপির আছে। ফলে সে আপনার সঙ্গে থাকবে কেন? আর থাকছে না বলে আপনার গোসা হচ্ছে, আপনি বিষোদ্গার করছেন। এই যে ব্যাপারটা ঘটেছে, এইটা এখন বুমেরাং হয়ে যাচ্ছে, এবং এই বুমেরাং হওয়া এই একটা দুটো ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে হচ্ছে। এবং আমি আজকে আপনাদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুখ্যমন্ত্রী, নির্বাচন কবে? নির্বাচন 26 সালে। 26 সালে আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলে অন্তত আমার মনে হয় না। আমি যা ব্যাখ্যা, আমি যা বিশ্লেষণ করে দেখেছি, আপনারা দেখুন, একটু হিসেব করে আমার কথাটা একটু শুনুন, শুনে আপনারাও ভাবুন। মানে এইগুলো, এই যে প্রেডিকশান, সেটা তো একটা রাজনৈতিক বিভিন্ন বিষয় দেখে আমরা একটা আগামী দিনের কথা আমরা একটা বলবো, তা 100% মিলবে এরকম তো কোনো কথা নয়। তবুও যুক্তিটা অন্তত আপনারা একটু বুঝুন। আমি বলছি যে 2026 সালের নির্বাচনে মমতার ক্ষমতায় ফেরার আর সম্ভাবনা নেই। আর এই সমস্যার মধ্যে পড়েছেন বলেই তিনি আজকে এরকমভাবে কথাবার্তা বলছেন। দেখছেন তো, অনেক জায়গায় অনেক অসংলগ্ন কথা বলছেন। আজকে বলছেন বাইরে থেকে সমর্থন করব, কালকে আবার বলছেন আমি সরকারে থাকব। এসব এমনি এমনি হচ্ছে না। এই মহারাজও বলেছেন যে চাপটা অনেক মাথায় বেশি পড়ে যাচ্ছে, এটা মিথ্যা কথা বলেননি এই মহারাজ। তো আমি যেটা বলছিলাম সেটা হলো এই, ধরুন কোনো কারণে যদি কেন্দ্রে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, ইন্ডিয়া জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তা সত্ত্বেও আমি বলছি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে, আর যদি পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস এবং সিপিএমের এই যে জোট, এই যে আতাত, নির্বাচনী আতাত বা জোট যেটাই বলেন, এইটা যদি টিকে থাকে, তাহলে এই সিপিএম এবং কংগ্রেসের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা 2026 সালে মমতার থাকবে না। মুসলমানরা তো ইতিমধ্যেই বিরক্ত হয়ে গেছেন, তবুও ভোটটা তাকে দিচ্ছেন, কারণ বিজেপির বিপদের জন্যে, বিজেপিকে ঠেকানোর জন্য তাকে দিচ্ছেন, ভালোবেসে নয়। ফলে ইন্ডিয়া জোট যদি কেন্দ্রের ক্ষমতায় না থাকে, মুসলমানদের এই সমস্যা থাকছে না। সেক্ষেত্রে তারা হয় সিপিএমের দিকে যাবে, না হলে কংগ্রেসের দিকে যাবে। মমতার ভাড়ার খালি হয়ে যাবে, আর হিন্দুদের একটা বড় অংশ তো চলে গেছে বিজেপির দিকে। এটা ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় যায় তাহলে মমতার এই বিপদ। আর যদি এনডিএ জোট বা বিজেপি ক্ষমতায় যদি থেকে যায়, বিজেপি যদি এবার ক্ষমতায় থেকে যায়, তাহলে এই বিজেপির মোকাবেলা 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আর করতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, দুর্নীতি এবং অন্যান্য বিভিন্ন বিষয়, আমি সে আলোচনায় যাচ্ছি না, সেটা আপনারা জানেন, এমন একটা অবস্থায় চলে গেছে যে তার আসলে আর কোনো কথা বলার জায়গা নেই। যিনি একসময় ওই দেয়ালে দেয়ালে লিখতেন সততার প্রতীক, আজকে তার সবথেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে অসততা, দুর্নীতি। এইটাই হচ্ছে আজকে তার সবথেকে বড় সমস্যা। ফলে তার বলার আর কোনো জায়গা নেই। ফলে এইরকম একটা সমস্যার মধ্যে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এইসব কথা বলছেন। আর উল্টো দিকে মহারাজরা যেটা বলছেন সেটাও আপনারা বুঝতে পারবেন যে তারা আদ্যপান্ত বিজেপির সমর্থক হয়ে গেছেন এবং তারা বিজেপির পক্ষে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ মিথ্যা নয়। ফলে এইরকম একটা অবস্থায় আমি বিভিন্ন দিকের কিছু সমস্যার কথা বললাম। আমি আপনাদের কাছে, যারা আমার ভিডিওটা শুনছেন, তাদের কাছে আমার আবেদন, তাদের কাছে আমি বলছি যে আপনারা গোটা ব্যাপারটা ডাইনে বায়ে সামনে পেছনে সবগুলো একটু ভাবুন, ভেবে আগামী দিনে ভারতবর্ষে যাতে একটা সুস্থ, একটা সুন্দর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, তার জন্য আপনারা কাজ করুন, ভাবনা চিন্তা করুন, সহযোগিতা এবং সমর্থন করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।